আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা উদ্ভিদ বিজ্ঞান দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এর দুটি সৃজনশীল প্রশ্ন আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা আরো দুটি প্রশ্ন পড়াবো এবং এর মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা দুটি উদ্দীপক দিয়েছি। দেখো, প্রথম যে উদ্দীপকটি রয়েছে এখানে দুটি চিত্র এ এবং বি। এ থেকে আমরা বুঝতেই পারছি এ যেটি সেটি হচ্ছে এটি একটি পরাগধানী আর এটি হচ্ছে পুংদণ্ড। তাহলে এক কথা বলতে পারি চিত্র এ হচ্ছে একটি পুংকেশর, অন্যদিকে চিত্র বি যেটি এটি হচ্ছে আমরা বুঝতে পারছি গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড এবং এটি গর্ভাশয়। যদি এটা হয়ে থাকে তাহলে চিত্র বি যেটি সেটি হচ্ছে একটি স্ত্রীকেশর। বা তোমরা চিত্র এ কে পুংস্তবকও বলতে পারো, আবার চিত্র বি কে স্ত্রীস্তবকও বলতে পারো। অন্যদিকে খেয়াল করো, ২ নম্বর যে উদ্দীপকটি রয়েছে প্যারি নির্বাচন এ বি ব্যাগিং সি ডি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারের এই যে উদ্দীপকটি সেটি হচ্ছে আমরা বুঝে যাচ্ছে যে এটা কৃত্রিম প্রজননের একটি ধাপ সমূহ দেখানো হয়েছে। তো আমরা লিখে রাখি উদ্দীপকটি হচ্ছে কৃত্রিম প্রজননের ধাপ সমূহ। মনে রাখবে এই সৃজনশীল প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে উদ্দীপকটিকে চিনা বা উদ্দীপক কি বোঝাতে চেয়েছে সেটি বোঝা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, কারণ এর উপর ডিপেন্ড করছে তোমার আনসারটা সঠিকভাবে দেওয়া বা না দেওয়া। তো আমরা আমাদের প্রশ্নগুলোতে চলে আসছি এক এক করে। প্রথম যে ১ নাম্বার যে উদ্দীপকটি রয়েছে, প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেটি হচ্ছে পলিনিয়াম কি। প্রথম প্রশ্ন, পলিনিয়াম কি? এক নম্বর প্রশ্ন, পলিনিয়াম কি? দেখো, মনে রাখবে পলিনিয়াম হচ্ছে একটি থলির মতো গঠন। যখন এই পরাগধানী থেকে পরাগধানীর অভ্যন্তরে যখন পরাগ রেণুগুলো সৃষ্টি হয়, সেগুলো যে পরাগধানী থেকে মুক্ত না হয়ে থলি সাদৃশ্য অংশ অবস্থান করে এবং একসাথে অবস্থান করে, তাহলে আমরা এভাবে বলতে পারি পলিনিয়াম হচ্ছে থলি সাদৃশ্য বা থলির ন্যায় একটি অংশ যার অভ্যন্তরে উদ্ভিদের বা ফুলের পরাগ রেণুগুলো একসাথে অবস্থান করে। আবার বলছি, পলিনিয়াম হলো, তোমরা এগুলো লিখে রাখবে সঙ্গে সঙ্গে খাতায়, পলিনিয়াম হলো থলি সদৃশ বা থলির ন্যায় দেখতে একটি অংশ যার মধ্যে উদ্ভিদের বা ফুলের পরাগ রেণুগুলো একসাথে অবস্থান করে, পলিনিয়াম। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পরাগ রেণুর গঠন লেখো। খেয়াল করো, শরিয়াতের খতে যে প্রশ্নটি আছে পরাগ রেণুর গঠন। দেখো, আমরা এই পরাগ রেণুর গঠনটি পড়িয়েছিলাম, আরেকবার মনে করিয়ে দিই। খেয়াল করো, যে পরাগ রেণুটি ছিল সেই পরাগ রেণু ছিল দ্বিস্তর বিশিষ্ট। একটু মনে করি, পরাগ রেণুগুলো দেখতে গোলাকার বা ডিম্বাকার এবং এরা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। ভেতরের স্তরটি মসৃণ কিন্তু বাইরের স্তরটি অমসৃণ, তবে কোন কোন ক্ষেত্রে এটি কাঁটাযুক্ত থাকতে পারে। দেখো, এই মসৃণ স্তরটিকে বলা হয় ইনটাইন, এটি হচ্ছে ইনটাইন, আর এটি হচ্ছে এক্সাইন। অর্থাৎ বাইরের স্তরকে বলা হয় বা অমসৃণ স্তরটিকে বলা হয় এক্সাইন,
আর ভেতরে মসৃণ স্তরটিকে বলা হয় ইনটাইন। এখানে মাঝে মাঝে রন্ধ্রের ন্যায় গঠন দেখা যায়, এই রন্ধ্রগুলোকে বলা হয় রেণু রন্ধ্র বা জানপোর। আবার বলে দিচ্ছি, যেহেতু 2 নম্বরের জন্য আমরা ছবি দিব, দেন আমরা এভাবে লেবেলিং করে দিব। এটি হচ্ছে রেণু রন্ধ্র, এটি হচ্ছে অন্ততক বা ইনটাইন, এটি হচ্ছে বহিতক বা এক্সাইন। এর অভ্যন্তরে দুটি নিউক্লিয়াস রয়েছে, প্রথম দিকে একটি থাকে, পরে দুটি হয়। উপরের দিকে নিচের দিকে নিউক্লিয়াসটি ছোট, না সরি বড়, এই নিউক্লিয়াসটি বড়, একে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আর এই যে ছোট নিউক্লিয়াসটি রয়েছে একে বলা হয় জনন নিউক্লিয়াস, বা একে বলা টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস, একে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। তাহলে আমরা এক্সামে কিভাবে লিখবো, প্রত্যেকটি পরাগরেণু দেখতে অনেকটাই গোলাকার বা ডিম্বাকার, এদের দুটি স্তর রয়েছে। বাইরের স্তরটিকে এক্সাইন বলে, যা অমসৃণ, আর ভেতরের স্তরটিকে বলে ইনটাইন, যা মসৃণ। এদের মাঝে মাঝে রন্ধ্রের ন্যায় গঠন দেখা যায়, এটাকে বলা হয় রেণুরন্ধ্র। পরাগরেণুর অভ্যন্তরের যে নিউক্লিয়াসটি তা বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস নিচের দিকে অবস্থান করে, বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, এবং ছোট নিউক্লিয়াসটি উপরের দিকে অবস্থান করে, বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। যদি আমরা এটা লিখি তাহলে আমরা এখানে পরাগরেণু গঠনের মধ্যে দুই পেয়ে যাব। এবার আসছি নেক্সট যে প্রশ্নটি, সেটা হচ্ছে চিত্র বি এর নিষেকোত্তর পরিণতি ছকের সাহায্যে দেখাও। খেয়াল করো, চিত্র বি আমরা জানি যেটি হচ্ছে স্ত্রীকেশর, আর এখানে হচ্ছে গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড, এটি গর্ভাশয়। সুতরাং খেয়াল রাখবে, এখানে যদি গর্ভমুণ্ডের কথা বলি, নিষেকের পর গর্ভমুণ্ডের কোনো চেঞ্জ আসে না, এটা এমনিতেই পরবর্তীতে নষ্ট হয়ে যায়, গর্ভদণ্ডটিও। খেয়াল করো, তাহলে মূলত আসলে নিষেকের পর পরিবর্তন আসে দুটি অংশ। এক হচ্ছে নিষেকের পর গর্ভাশয়ের পরিবর্তন হয়, এবং গর্ভাশয় এবং ডিম্বক এই দুটি অংশের পরিবর্তন হয়। তাহলে খেয়াল করো, গর্ভাশয়ের মধ্যে মূলত দুটি অংশ, একটা গর্ভাশয় আর একটা গর্ভাশয়ের প্রাচীর। দেখো, গর্ভাশয়টি রূপান্তরিত হয়ে উৎপন্ন করে, আমরা এখানে বলবো এটি একটি স্ত্রীকেশর। নিম্নে এর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন সমূহ দেখানো, বা এভাবে লিখবো নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন সমূহ দেখানো হলো। তো আমরা ছক করে ফেলবো, ছক করে লিখবো গর্ভাশয় প্রাচীর, যেটি প্রথমত গর্ভাশয় হয়ে যায় হচ্ছে, দেখো গর্ভাশয় হয়ে যায় ফলে, আর গর্ভাশয় প্রাচীর রূপান্তরিত হলে হয় ফলতক। এবার আসো, তাহলে ডিম্বক আমরা জানি, এটা আমরা পড়িয়েছিলাম, ডিম্বকের যে পরিবর্তন সমূহ হয়, ডিম্বক ত্বক হয় বীজত্বক, ডিম্বক হয় বীজ, ডিম্বাণু হয় ভ্রূণ, সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু নিঃশেষ হয়ে যায়। তারপরে ডিম্বক নাভি, বীজ নাভি, ডিম্বক নাড়ি, বীজ বৃন্ত, আমরা এটা পড়িয়েছিলাম। সুতরাং আমরা শুধু লিখবো, এখানে এসে লিখবো বি, এটি একটি স্ত্রীস্তবক বা স্ত্রীকেশর। নিষেকের পর এর গর্ভাশয় এবং ডিম্বকের যে পরিবর্তন সমূহ ঘটে তা দেখানো হলো। প্রথমে লিখবো আমরা গর্ভাশয়ের পরিবর্তন সমূহ। গর্ভাশয় ফলে রূপান্তরিত হয়, গর্ভাশয়ের প্রাচীরটি ফলত্বকে রূপান্তরিত হয়। তার নিচে ছকে আবার লিখবো ডিম্বকের পরিবর্তন সমূহ দেখানো হলো। দেন আমরা ডিম্বকের যে পরিবর্তনটি পড়িয়েছিলাম, ডিম্বক কোন অংশটি কিসে রূপান্তরিত, সেই ছকটি আমরা দিয়ে দিব, এবং দিয়ে দিলে আমরা এই প্রশ্ন আশা করছি আমরা 3-এ 3 পেয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে শেষ যে প্রশ্নটি, ফল ও বীজ সৃষ্টিতে এ এবং বি এর গুরুত্ব বিশ্লেষণ করে। খেয়াল করো, ফল এবং বীজ সৃষ্টিতে এ এবং বি, তাহলে এ হচ্ছে
পুংস্তবক বা পুংকেশর, বি হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর। তাহলে ফল এবং বীজ সৃষ্টিতে আর বির ভূমিকা খুব সহজে বোঝা যাচ্ছে। যদি খেয়াল করো এখানে যে গর্ভাশয়টি আছে সেই গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হবে। দেখেন সব লাগবে না, আমরা এভাবে বলবো যেহেতু নিষেকের পর গর্ভাশয়টি ফলে পরিণত হয়, যেহেতু আমরা বলেছে ফল এবং বীজ সৃষ্টিতে, এবং ডিম্বকটি পরিণত হয় বীজে, সুতরাং যদি গর্ভাশয় থেকে ফল এবং বীজ থেকে এবং ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয় তাহলে এদের মধ্যে নিষেক অপরিহার্য। যেহেতু নিষেক অপরিহার্য, নিষেক এর প্রধান শর্ত হচ্ছে পুংকেশরের অভ্যন্তরে এখানে পরাগরেণু যেটি সৃষ্টি হয় সেখানে পুংগ্যামেট তৈরি হতে হবে, অন্যদিকে এখানে তৈরি হতে হবে স্ত্রী কেশরের মধ্যে তৈরি হতে হবে ডিম্বাণু। তার মানে হচ্ছে পুংকেশরের শুক্রাণু স্ত্রী কেশরের ডিম্বাণু তৈরি হবে এবং তাদের মধ্যে প্রথমে ঘটবে এখানে আগে পরাগায়ন, দেন তারপর নিষেক ঘটবে। তার নিষেক ঘটার পরবর্তীতেই গর্ভাশয় থেকে ফল, ডিম্বক থেকে বীজ হবে। এখন খেয়াল করো যদি পুংকেশর নাই থাকে, স্ত্রী কেশর নাই থাকে, যদি পুংকেশর নাই থাকে তাহলে কিভাবে তৈরি হবে পুংগ্যামিট? যদি স্ত্রী কেশর নাই থাকে তাহলে কিভাবে সৃষ্টি হবে স্ত্রী গ্যামিট? সুতরাং যদি পুংগ্যামিট না থাকে, যদি পুংকেশর না থাকে পুংগ্যামিট তৈরি হবে না, স্ত্রী কেশর না থাকলে স্ত্রী গ্যামিট তৈরি হবে না, সে পুংগ্যামিট তৈরি হয় পুংকেশরের ভেতরেই। স্ত্রী গ্যামিটটি তৈরি হয় স্ত্রী কেশরের ভেতরে, গ্যামিট তৈরি হওয়ার পর নিষেক ঘটে, দেন গর্ভাশয়টি হয় ফল এবং ডিম্বকটি হয় বীজ। সুতরাং পুংকেশর এবং স্ত্রী কেশর, পুংকেশর অপরিহার্য পুংগ্যামিট তৈরির জন্য, স্ত্রী কেশর অপরিহার্য স্ত্রী গ্যামেট তৈরির জন্য, আর পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামেট অপরিহার্য নিষেকের জন্য, আর নিষেক অপরিহার্য গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হওয়ার জন্য। সুতরাং আমরা এটাই বলতে পারি, এভাবে বলবো, সুতরাং আমরা ইহাই বলতে পারি বা আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি গর্ভাশয় এবং ফল, গর্ভাশয় থেকে ফল, ডিম্বক থেকে বীজ সৃষ্টির জন্য নিষেক অপরিহার্য, নিষেকের জন্য গ্যামিট তৈরি অপরিহার্য। যে গ্যামিটটি তৈরি হয় যথাক্রমে পুংকেশর অভ্যন্তরে পুংগ্যামিট এবং স্ত্রী কেশর অভ্যন্তরে স্ত্রী গ্যামিট, ইহা ছাড়া নিষেক প্রক্রিয়া অসম্ভব, যা গর্ভাশয় ফল এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হতেই হবে, হবে। যদি নিষেকটি না ঘটে তাহলে কখনো গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হবে না। সুতরাং পুংকেশর এবং স্ত্রী কেশর অপরিহার্য। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই যে প্রশ্নটি আছে এখানে কি কি ছিল। এক নাম্বার ছিল পোলিনিয়ামকে আমরা জানি থলির মধ্যে একটি গঠন যার অভ্যন্তরে পরাগরেণুগুলো একসাথে অবস্থান করে, পরাগরেণু গঠনটা আমরা পড়িয়েছি। তারপরে নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন সমূহ এবং পুংকেশর এবং স্ত্রী কেশর কেন অপরিহার্য। আবার মনে করে দিই নিষেক ঘটার জন্য পুংগ্যামিট লাগবে, স্ত্রী গ্যামিট লাগবে, আর নিষেক না হলে গর্ভাশয়টি ফল হবে না, ডিম্বকটি বীজ হবে না। আর নিষেকের জন্য যে পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট লাগবে তা পুংকেশর এবং স্ত্রী কেশরের অভ্যন্তরে সৃষ্টি। সুতরাং পুংকেশর এবং স্ত্রী কেশর অপরিহার্য। এবার চলে আসছে আমরা 2 নম্বর যে উদ্দীপকটি রয়েছে, আমরা একটু আগে এটা বলেছিলাম, এটি হচ্ছে কৃত্রিম প্রজননের যে ধাপসমূহ সেই ধাপসমূহ এখানে বোঝানো হয়েছে। প্রথম প্রশ্ন, দ্বিনিষেক কি? আমরা জানি দ্বিনিষেক কি, আমরা এর আগে পড়েছিলাম। দ্বিনিষেক হচ্ছে দুটি নিষেক একসাথে ঘটে। দেখো তো মনে পড়ে কিনা, ওখানে আমরা যখন পড়েছিলাম এভাবে ছিল শুক্রাণুর সাথে শুক্রাণু, আগে পড়ে দ্বিনিষেক, মনে করিয়ে দিই তোমাদেরকে, শুক্রাণুর সাথে বা একটি পুংগ্যামিটের সাথে ক্রস হয় একটি ডিম্বাণু। এটি হচ্ছে নিষেক, যাকে আমরা সিনগ্যামি বলি। আবার আরেকটি নিষেক ঘটে আরেকটি যে শুক্রাণু দুটি থাকে, একটি হচ্ছে যেটি ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটি শুক্রাণু বা পুংগ্যামিট, আমরা পুংগ্যামিট বলি একটু ভালো হবে শোন, পুংগ্যামিট, আরেকটি পুংগ্যামিট বা শুক্রাণু
সেটি মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আর দেখুন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হয় তখন একে আমরা কি বলি? একে আমরা বলি ট্রিপল ফিউশন বা ত্রিমিলন। তাহলে খেয়াল করে এখানে দুটি নিষেক একসাথে ঘটছে, একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে, আরেকটি মিলিত হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আর এই দুটি নিষেক একসাথে ঘটে বিধায়কে বলে নিষেক। তাহলে আমরা এভাবে বলছি, দুটি পুংগ্যামিটের একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর পুংগ্যামিটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই দুটি নিষেক একসাথে ঘটে বিধায় বা একসাথে ঘটলে তাকে আমরা দ্বিনিষেক বলছি। এই প্রশ্নগুলো আমরা এর আগে পড়িয়েছিলাম। সেকেন্ড যে প্রশ্নটি, অ্যাপোগ্যামি ও অ্যাপোস্পোরি বলতে কি বোঝায়? আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা গত ক্লাস অর্থাৎ শর্ট ক্লাস যেটি ছিল প্রথম শর্ট ক্লাস গত ক্লাস, সেখানে আমরা অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরিটি বলেছিলাম এবং সেখানে আবার পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস দুটি পড়েছিলাম, সুতরাং আমরা এখানে বলছি না। এবার গতে চলে আসি। গতে উদ্দীপকে এ বি সি ও ডি ধাপ সমূহ বর্ণনা করা। খেয়াল করো, যেহেতু এটি তাহলে এটি কৃত্রিম প্রজননের ধাপগুলা, প্রথমে এ, খেয়াল করো আমরা আগে ধাপগুলোর নাম লিখি এরপর বর্ণনা আসছে। প্রথমত তাহলে এ, প্যারেন্ট নির্বাচনের পর আমরা জানি যে ধাপটি এ, সেটি হচ্ছে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। তাহলে এরপরে ধাপটি বি, দেখো আমরা জানি বি হচ্ছে ব্যাগিং, সরি ব্যাগিং না, বি হচ্ছে ইমাস্কুলেশন। তারপর ব্যাগিং, এরপর হচ্ছে ক্রসিং, সি হচ্ছে ক্রসিং, আর ডি হচ্ছে লেবেলিং বা ট্যাগিং। আমি আবার সবগুলো ধাপ মনে করে খেয়াল করো। প্রথম ছিল প্যারেন্টের নির্বাচন, সেক্ষেত্রে আমরা মেল এবং ফিমেল অর্থাৎ সেক্ষেত্রে পরাগ রেণু কোন উদ্ভিদ থেকে আনবো সে নির্বাচন করে এবং কোন উদ্ভিদের সাথে পরাগায়ন ঘটানো নির্বাচন করে। তারপর হচ্ছে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, তাকে আমরা হোমোজাইগাস করার জন্য করি। ইমাস্কুলেশন, সেটি হচ্ছে উভলিঙ্গী ফুলকে একলিঙ্গী ফুলে রূপান্তরিত করার প্রক্রিয়া, ব্যাগিং। তারপর ছিল ক্রসিং, যেটি আমরা করি ইমাস্কুলেশন ঘটার পরের দিন সকালবেলা। লেবেলিং বা ট্যাগিং, যেখানে আমরা তার যে তথ্যগুলো লিখে রাখি। তারপরে ছিল ট্যাগিং, লেবেলিং। এরপর লেবেলিং করার পর যেটি ছিল, লেবেলিং করার পর আমরা সেক্ষেত্রে উদ্ভিদটাকে রাখি দেওয়ার পর তার নিষেক ঘটবে, নিষেক ঘটার পর সেখানে ফল হবে, বীজ হবে এবং পরবর্তীতে সেই বীজগুলো আমরা লাগাবো। সুতরাং আমরা পাচ্ছি এখানে এ হচ্ছে প্যারেন্টের স্বপরাগায়ন, বি হচ্ছে ইমাস্কুলেশন, ব্যাগিং তো দেওয়া আছে, তারপর ক্রসিং এবং লেবেলিং। সুতরাং আমরা এই চারটি ধাপ লিখে এই বর্ণনাটি লিখে দিই, ওটাতে আমরা নাম্বার পেয়ে যাবো। আর এই বর্ণনাগুলো আমরা উদ্ভিদের কৃত্রিম প্রজনন যে ক্লাসটি, সেই ক্লাসে সবগুলো আমরা ধাপগুলো বর্ণনা করেছিলাম। লাস্ট যে প্রশ্নটি এখানকার, সেটি হচ্ছে উল্লেখিত প্রক্রিয়াটি আমাদের জীবনে কি ভূমিকা পালন করে? তাহলে খেয়াল করো, যেহেতু এটি কৃত্রিম প্রজননের ধাপ, তাহলে বুঝে যাচ্ছে এই প্রক্রিয়াটি হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজননের একটি ওয়ে, যাকে আমরা সংকরায়ন বলেছিলাম। বা আমরা এটাও লিখতে পারি, এটি সংকরায়নের মাধ্যমে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া। নিচে কৃত্রিম প্রজননের গুরুত্ব সমূহ দেখানো হলো। দেন আমরা কি করলাম, আমি উদ্দীপক লিখবো। প্রথমে কৃত্রিম প্রজনন কাকে বলে, তারপরে এর ইম্পর্টেন্স যেগুলো আছে সেগুলো লিখে দিব। তাহলে যে আমরা এভাবে লিখি, প্রথম সংজ্ঞা যখন তুমি লিখবে এটি কৃত্রিম প্রজননের সংজ্ঞাটা, দেন এক পেয়ে যাবে, বাকি এর ইম্পর্টেন্স এর গুরুত্বগুলো লিখে আরো 3 পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটি প্রশ্ন সলভ করলাম। আমি আশা করছি দুটি প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা পারবো, এবং এই চ্যাপ্টারে আমরা মোটামুটি যে সমস্যাগুলো আসতে পারে পরীক্ষা সেগুলো সলভ করেছি। শুধু এখানে আমাদের গত ক্লাস এবং আজকে বলি একটা প্রশ্ন আসেনি, সেটা হচ্ছে
একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকা, এমন কোনো প্রশ্ন আসেনি। ওটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে, এবং এই প্রশ্নটি আমরা অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র যেটি আমরা আঁকিয়েছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। আমরা তোমাদেরকে এটি প্র্যাকটিস করিয়েছিলাম এবং ক্লাসে, এবং আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই প্রশ্নগুলো পারবো আমরা ইনশাল্লাহ। আবার দেখা হবে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।